গুলো হয়তো ইরেগুলার হচ্ছে, বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে নিউজগুলো রেগুলার ভাবে দেওয়ার জন্য। তো অনেকগুলো ফেসবুক পেজ, 9mm2 নামে একটা ফেসবুক পেজ আছে, বাবা তুরে সাবধান করতেছি, ঠিক প্রত্যেকটা ভিডিওতে একটা করে কপিরাইট স্ট্রাইক যাবে। ইউটিউবেও যারা ভিডিও নেন, আমি কিন্তু প্রত্যেকের চ্যানেল মনিটরিং করছি, যে কোনো সময় আপনার চ্যানেলেও কপিরাইট স্ট্রাইক যাবে উইদিন 48 আওয়ার্স। এটা একটা ওয়ার্নিং, কারণ আমি চাই না আপনার মনিটাইজেশন করা পেজটা, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যাক। যাই হোক, চ্যানেল আপনার নষ্ট হোক না হোক, আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন। একটা গোমুট বাধা আবহাওয়া বা পরিবেশ আপনার ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মানে বর্তমান সিচুয়েশনটা আমার কাছে মনে হচ্ছে। কারণ আপনি দেখেন যে এই মুহূর্তে ইরানের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র বড়সড় একটা প্ল্যান করছে, তবে ইরানও ঝুকেঙ্গানহি সালা স্টাইলে আছেন। আমেরিকা যে কোনো সময় বড় হামলা চালাবে, আর গেল মাসখানেক আগে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেইটা এখন গুমুট একটা পরিস্থিতি যখন ধারণ করেছে, এর মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাসপিশিয়াস অর্থাৎ রহস্যময় কিছু কর্মকাণ্ড দেখা দিচ্ছে, আর এগুলো বার্তা দিচ্ছে ইরানের বিরুদ্ধে যে কোনো সময় অভিযান চালাতে যাচ্ছে আমেরিকা। তবে আমেরিকা যদি কোনো অভিযান চালায় তাহলে ইরান পাল্টা অভিযান চালাবে, আর সেই অভিযানকে মোকাবেলা করার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের থাকা যে ঘাঁটিগুলো আছে, অর্থাৎ ধরেন কাতার, বাহরাইন, তারপর হচ্ছে সৌদি আরব, মানে অনেকগুলো রাষ্ট্রে আপনার আমেরিকা তাদের সামরিক নৌসামরিক বা আরো বিভিন্ন যে ঘাঁটিগুলা সেগুলো করে রাখছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন বারবার আপনার কাতার এবং বাহরাইন থেকে আমেরিকা তাদের ঘাঁটিগুলো সরিয়ে নেয়? এটার কারণ হচ্ছে গেল 2-1 বছর আগে যখন একটা অভিযান হলো, তখন ইরান পাল্টা একটা অভিযান চালালো কোথায়? কাতার, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি ছিল, বিশাল বিমান নৌবহর, আপনার হচ্ছে এয়ার হ্যাঙ্গার, ঠিক আছে, অনেক কিছু ছিল। তো এবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাব্য শঙ্কার আশঙ্কায় কাতার এবং বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটিগুলো থেকে শত শত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদেরকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গতকালকে নিউ ইয়র্ক টাইমস পেন্টাগন সূত্রের বরাত দিয়ে এই তথ্য দিয়েছেন। প্রতিবেদনটি বলছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো সেনা প্রত্যাহার করা হয়েছে প্রথম ধাপে, এটা চলমান থাকবে। এছাড়া মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট, এটা বাহরাইনে অবস্থিত, সেখান থেকেও বাহিনী সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনারা এখনো অবস্থান করবে। এখন এটারও কারণ আছে, কারণ অতীতে আমেরিকা যখন অভিযান চালাইছিল তখন তারা তাদের কাতার এবং বাহরাইনের যে ঘাঁটি, বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর একটা আছে, তো সেখানে আপনার কি বলা হয় যে আপনার বিমানবাহী যে রণতরীগুলা, ওইরকম অনেক ধরনের কানেক্টিভিটি আছে। তো যার কারণে এর আগে ইরান এই দুইটা অঞ্চলকে টার্গেট করছে, অন্য জায়গা থেকে আসলে এরকম ঘটনা ঘটে। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার পরিকল্পনা হিসাবে আপনার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান যদি কোনো অভিযান চালায়, সেটার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে তেহরান পাল্টা অভিযান পরিচালনা করার জন্য তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রস্তুত করেছে। এখন জাতিসংঘে ইরানের মহাসচিব তিনি একটা সতর্ক বার্তা পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যে যদি ইরান আক্রান্ত হয় তবে এই অঞ্চলে শত্রু বাহিনীর স্থাপনা এবং দিল্লি সম্পদ ঢাকা, এটা একটা ন্যারেটিভ ছিল। কিন্তু এই ন্যারেটিভের যারা উদ্যোক্তা, জামাত ইসলাম বা অন্যান্য যেই এনসিপি আছে, তো দিন শেষে ভারতের সাথে ভালো সম্পর্ক জামাতও যেমন চায়, বিএনপিও তেমন চাইছে, আর আওয়ামী লীগ তো করছে। যেহেতু ভারত আমাদের একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র, আপনি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ করবেন, এই বংশং বকরচক্কর কথাবার্তা আমরা যারা বলি, এগুলো হচ্ছে দালালিমূলক ধান্দাবাজি কথা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় যে পাবলিককে একটু উস্কাইয়া ধরনের একটা অ্যাডভান্টেজ নেওয়া। কারণ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করলে বাংলাদেশ 5 মিনিট টিকবে না, আমি জানি না, হয়তো 5 দিন টিকতে পারে, আর বেশি না, যদি এককভাবে লড়াই হয়, এটা বুঝতে হবে। এখন গেল 18 মাস আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ ছিল। এই খারাপটায় রাজনৈতিকভাবে তাদের কোনো সমস্যা ছিল না, কারণ যারা ভারত জানা তারা সিঙ্গাপুর চলে যাবে, টাকা আছে, ধান্দার টাকা। কিন্তু যারা চিকিৎসা সহ বিভিন্ন ইস্যুতে
ব্যবসা বাণিজ্য, লেনদেন, ট্যুরিস্ট, অথবা ধরেন যারা বিদেশে গমনে ইচ্ছুক, বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলা আমরা ভারতে গিয়া আপনার মানে সেখানে অ্যাম্বাসি ফেস করতে হয়। তো এরকম অনেক ইস্যুতে ভারতের উপর আমরা নির্ভরশীল ছিলাম, আর সীমান্ত নিরাপত্তা আরও বিভিন্ন বিষয় তো আছেই। তো এই ইস্যুগুলোর মধ্যে ভারত বাংলাদেশ সরকারের মানে ইউনূস সরকার বনাম মোদী সরকার তৎকালীন প্রেক্ষাপটে ভিসা বন্ধের একটা খেলা চালু করে দিয়েছে। অনেক মানুষ এখানে বিপদে পড়ে গেছিল। তো দিন শেষে জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পর একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বন্ধুত্বের প্রথম পদক্ষেপটা তারেক রহমান নিজে নিয়েছেন, অর্থাৎ উদ্যোগটা তিনি নিজেই নিয়েছেন। তো কি উদ্যোগ নিলেন? বাংলাদেশ হাই কমিশন, যেটা আমাদের ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত, সেই হাই কমিশন থেকে দীর্ঘদিন যাবৎ ভারতের জনগণকে বাংলাদেশে ভিসা দিচ্ছিল না। তবে এই খেলাটা কিন্তু ভারত শুরু করছে। ভারত যখন বাংলাদেশের ভিসা বন্ধ করলো, পাল্টা পদক্ষেপ হিসাবে বাংলাদেশ ও ভারতের ভিসা বন্ধ করলো। আর এই ভিসা বন্ধাবন্ধির খেলায় দুই দেশের সাধারণ মানুষ, জনগণ, ব্যবসায়ী সবাই কিন্তু বিপাকে ছিল। তো অবশেষে আপনার গতকালকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ, ভারতের নাগরিকদের। আর এটা ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে আমরা যেটা দেখছি, প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 3 দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটা অগ্রগতি ঘটাইতে আপনার চেষ্টা করেছে। বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুডে লিখছে যে শুক্রবার সকাল থেকেই ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা বাংলাদেশ দিচ্ছে। আর বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হয় তারা শীঘ্রই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে। অর্থাৎ বৃহস্পতিবার যখন ভারত ঘোষণা দিল, শুক্রবার আমরা আগেই নিজেরা করলাম। এখন এটা কি জনাব তারেক রহমান ভুল করলো না সঠিক করলো? সঠিক করছে ভাই। যারা এসব ডায়লগবাজি মানে এদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, ধান্দার টাকা, এমনে টাকা হেমনে টাকা, ফান্ডের টাকা, এদের ভাই এই দেশ সেই দেশ, পাকিস্তান টাকিস্তান, বিভিন্ন সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, বহুত দেশে হোল্ডিং এন্ড আছে। এরা ভারত না গেলেও কিছু যায় আসে না, ভারতের সাথে ব্যবসা বাণিজ্যদের কিছু হচ্ছে না, এদের ধান্দা। হ্যালো, হ্যাঁ, এটা আমার লোক বা ওইখানে পাঠাইছে লোক, মাল পানি, এদের তো এগুলো সমস্যা নাই। আমি বরাবরই বলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের জায়গাটা, আমি বলছি যে বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা হবে উইথ অনার। আপনি আমার বড় উপকার করছেন, তার মানে এই না যে আপনি আমার কথায় কথা বার দিবেন, ডিসঅ্যাডভান্টেজ নেবেন, সীমান্তে আমার মানুষ মারবেন, এগুলা করবেন, আমরা মাইনা নিব। নেভার নেভার। আমার যেটা ন্যায্য হিস্সা আমাকে দিতে হবে। বন্ধুত্বের জায়গাটা হবে সম্মানের সাথে, গোলামির দৃষ্টিতে না। যদি গোলামির দৃষ্টিতে হয় তখন এটা নিয়ে আমরা অবশ্যই প্রতিবাদ করব। এখন এটা প্রতিবেশী চাইলে আপনি বদলাইতে পারবেন না। ভারতের উপর বাংলাদেশ অনেক ক্ষেত্রে ডিপেন্ডেবল। যে বিদ্যুৎ আদানি যদি বন্ধ করে দেয়, পুরো বাংলাদেশ কান হয়ে থাকবে অর্ধেক দিন। আমরা বুঝতেও হবে এগুলা আবেগী কথাবার্তা না। তো যাই হোক, আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান তিনি যেই উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা বাংলাদেশের পক্ষ থেকে পজিটিভ, খারাপ না। আমরা যেহেতু ভারত বৃহস্পতিবার বলছে যে তারা ভিসা শুরু করবে, তো জনাব তারেক রহমান শুক্রবার তিনি শুরু করছেন। বন্ধুত্বের জায়গা থেকে হাতটা আগ বাড়াইছেন। এখন দেখা যাক ভারত আসলে ভাইরাল হওয়ার ইচ্ছা আর কি। এমনিও ভাইরাল, ওই জামাইয়ের বুড়া জামাই বিয়ে করে পয়সা টয়সা কামাইয়া ব্যবসা কইরা মাশাল্লাহ যথেষ্ট এস্টাবলিশ ছিলেন, এমনকি অনলাইনে ভালোই পয়সা টয়সা কামাচ্ছিলেন। তো জামাই মারা যাওয়ার পরে আমরা দেখলাম যে 3 মাসও হয় নাই, আবার আরেক বিয়ে করলেন, মাশাল্লাহ ভালো কাজই করছেন। ওদিক থেকে তিনি ভাইরাল, কিন্তু নতুন কইরা ওনার ভাইরালের কুতকুতি উঠছে। ক্যারেক্টারটা অনেকের কাছে পরিচিত। তিনি হচ্ছেন যে আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে রুবাইয়াত ফাতিমা তনি। তনিরে চিনেন না এমন কেউ নাই। মানে কি করে না করে এই ধরনের ক্যারেক্টার কিছু আছে, এদের কারণে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করাটা অনেকটা নোংরামের দিকে চলে গেছে। মানে মুখে যা আসে কথাবার্তা তাই বলে, লাজ লজ্জা আমার কাছে মনে হয় যে অনেকটাই আছে নিশ্চয়ই, তাই না? আজকে কি করছে দেখেন, জামাতের নিবন্ধন বাতিলের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা চিঠি পাঠিয়েছেন এই তনি। আজকে সচেতন নাগরিক সমাজ নামক একটা সংগঠনের পক্ষ থেকে এই নারী উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি তিনি জামাত ইসলামের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি চিঠিটি পাঠ করেন। তো কি লিখছেন? সংবাদ সম্মেলনে জানানো হয় সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল, ওই যে লাগা তুষার ওই আর কি, আর সদস্য সচিব হচ্ছেন রুবাইয়াত ফাতিমা তনি। তনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং শীর্ষ নেতারা বিভিন্ন সময় বলেছেন যে কোনো নারী দলীয় প্রধান রাষ্ট্রপতি সংস্থার প্রধান হতে পারবেন না, এই দলটির ঘোষিত নীতি।
তার বক্তব্য হচ্ছে জামাতের এই অবস্থান দেশের সংবিধানের অনুচ্ছেদ 27 এবং 28 লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী কোন রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে তার নিবন্ধন বাতিলযোগ্য। তো এই সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে তনির দাবি হচ্ছে যে নারীর সম্মান তোমরা রাখছো ভাবিয়ে কয় এক সিতিয়া হত। তো যাই হোক, তিনি বলছেন যে নারীর সম্মান এবং সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। তারা দাবি করেছেন জামাতের নিবন্ধন বাতিল, ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে। থাকে না যে তেলবাজি। জামাত আমিরের এই বক্তব্য কবে দেখেন, আমি কোনো দলের পক্ষে আমার অবস্থান নেই না। আমার কাছে মনে হয় যে রাষ্ট্রকে যারা উত্তপ্ত করতে চায়, অহেতুক কোনো বিতর্কে জড়াইতে চায়, মানে একটা রাজনৈতিক ফায়দা অ্যাডভান্টেজ নিতে চায়, দলকে তৈলবাজি করতে চায়, জনাব তারেক রহমানকে এখন তেল মারার চেষ্টা এই নারীর তনির। জামাত আমিরের এই বক্তব্যটা বেসিক্যালি নির্বাচনের আগে একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তখন তিনি বলছিলেন যে মানে সাংবাদিকের প্রশ্ন ছিল যে জামাতের প্রধান হিসাবে কোনো নারী কি কোনো ভূমিকায় আসবে বা দলটির প্রধান। তো জামাত বলছিল যে না, তাদের দলীয় প্রধানের যে জায়গাটা সেই জায়গাটাতে আপনার নারী বা জামাত যদি ক্ষমতায় যায় তাহলে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে নারী পদ বা রাষ্ট্রপতি পদে নারী পদটা আসলে তারা এটা অ্যালাউড করবে না, এখানে তারা পুরুষ পদ চাইতেই পারে। এটা দলটির নীতিগত ইস্যু বা এখানে আসলে ওই রকমের বড় কোনো ক্যারেক্টার নাই। কিন্তু এই বিষয়টা নিয়ে নির্বাচনের এতদিন পরে যখন জামাত ক্ষমতায় যাইতে পারে নাই, তখন ঝোপ বুঝে কূপ মেরে হয়তো কোনো সুবিধা অথবা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ইচ্ছা এই তনির। নিজে কিন্তু বিয়ে করছেন, ওই যে লন্ডন থাকে না জানি কই থাকে এক জামাই, সেখানে কিন্তু দিন টিন কাটান। এই দেশে দেখেন কি ঝাঁপায়া পড়তেছেন।